আপনি তো দেখি গানও পারেন, কিন্তু কবিতা বানিয়ে ফেলেছেন। মৃদু একটা হাসি দিয়ে ওয়াসেনাত অরিটানের দিকে ঘুরে দাঁড়ায়। অরিটা নিজের দুহাত ওয়াসেনাতের দুপাশে রাখে। বাতাসে তার সিল্কি চুলগুলো চোখের উপর এসে পড়েছে। ওয়াসেনাত হাত বাড়িয়ে সেই চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়। অরিটান ঠোঁট জোড়া কামড়ে হাসে। ওয়াসেনাতের উপরে একটু ঝুঁকে বলে, তোমার প্রেম আমাকে সব করতে শিখিয়ে দিয়েছে। আমি বহুবার রাতের আকাশ দেখেছি, কিন্তু তুমি পাশে থাকলেই সে আকাশ ভিন্ন রূপ নেয়। বহুবার রোদের প্রখরতায় বিরক্তিতে মুখ কুঁচকে নিয়েছি, কিন্তু তুমি পাশে থাকলেই সেই রোদকেও আমার গায়ে মাখতে ভালো লাগে। চাঁদের সাথে দেখা আমার বহুবার হয়েছে, কিন্তু এই সৌন্দর্য তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। তুমি চাঁদের মতো সুন্দর বলবো না, বলবো না তুমি সূর্যের মতো তেজি। তুমি তো স্বচ্ছ, এক প্রচণ্ড নেশাযুক্ত নীল সাগরের অথই পানির মতো স্বচ্ছ তোমার এই চোখ। কাঁচের মতো সত্যের প্রতিচ্ছবি ভাসে এই চোখে। সাদা মেঘের গুচ্ছ গুচ্ছ আবেগ জমে আছে তোমার এই নরম হাতের কোমল ছোঁয়ায়। লালচে পরীরা ভিড় জমিয়ে লজ্জায় রাঙা করে তোমার এই গাল। তুমি এক ঝমঝমে বৃষ্টি ভেজা সকালের মতো সতেজ, যার ভাঁজে লুকিয়ে আছে আমার মরণ। আর আমি বারবার তোমার মাঝে মরে তোমাকেই ভালোবাসতে চাই। বহু বছর পেরিয়ে হাজারের কোঠায় হাঁটতে চাই তোমার হাত ধরে। ওয়াসেনাত স্থির দৃষ্টি নিয়ে তাকায়। অরিটানের চোখ গভীর, পরিবেশ নীরব। দুজনের নিঃশ্বাসের শব্দে চারপাশ ভারী হচ্ছে। ওয়াসেনাত হঠাৎ জড়িয়ে নেয় অরিটানকে। অরিটান বেশ অবাক হয়। কয়েক সেকেন্ড চলে যায় বুঝতে, তারপর হেসে দুহাতে শক্ত করে জড়িয়ে নেয়। ওয়াসেনাত আবেগী কণ্ঠে বলে, আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন? জানি না, হয়তো ভালোবাসি তাই। ওয়াসেনাত ছড়ে এসে বলে। সারা জীবন এভাবেই ভালোবাসবেন? অরিটান ওয়াসেনাতের হাত নিজের হাতের ভাঁজে নেয়, তারপর বলে, ভালোবাসা একবার হৃৎপিণ্ডে জায়গা করতে পারলে তা জীবনের শেষ সময় পর্যন্ত নিজের রূপ রঙের কোনো পরিবর্তন করে না। শহর জুড়ে বৃষ্টি, শব্দ করে আকাশে চমকাচ্ছে বিদ্যুৎ। নীল রেখা আঁকছে মেঘলা আকাশে। কালো হয়ে আছে পরিবেশ। হসপিটালের বেডের পাশে জানালাটা খোলা। পানি এসে পড়ছে ওয়াসেনাতের মুখে গায়ে। নার্স কয়েকবার বন্ধ করতে চেয়েছে, কিন্তু সে দেয়নি। আজ 3 দিনে জ্ঞান ফিরেছে ওয়াসেনাতের। 2 দিন সবাই তাকে নিয়ে মেতেছিল, এটা এগিয়ে দিতে ব্যস্ত সবাই। কিন্তু যার জন্য অপেক্ষা, এই চোখ খোলা, যাকে নিয়ে সংসার করবে বলে এত কষ্ট, সে কই? বৃষ্টি পারে। ওয়াসেনাত স্বপ্ন স্মৃতি নিয়ে কল্পনায় ভাসে। মেঘ গর্জন করে ওঠে। দুহাঁটু বুকের কাছে ভাঁজ করে বসে আছে ওয়াসেনাত। বৃষ্টির পানি গায়ে পড়তেই কেঁপে কেঁপে উঠছে শরীর। অরিটানের চিন্তায় সে মগ্ন। কোথায় সে? কেন এলো না? নার্স বলেছে প্রথম দিনের পরে তাকে আর দেখা যায়নি। কেন? অরিটান তো এমন না। সে তো ওয়াসেনাতকে নিয়ে খুবই যত্নবান। তাহলে আজ এতগুলো দিন একবারও এলো না কেন? ওয়াসেনাতের বুকে ঝড় বইছে। এক ঝড় বাহিরের ঝড়ের চাইতেও ভয়ঙ্কর। কান্না পাচ্ছে খুব। একটা সময় সে কেঁদেই ফেলে। কান্নার শব্দ ভাসে সারা রুম জুড়ে। দরজায় শব্দ হয়। বাম হাতে চোখ মুছে নেয় ওয়াসেনাত। রিমি এসেছে। রিমির সাথে কথা বলে না সে, কারণ একবারও অরিটানে খোঁজ দিল না তাকে। কেউ কিছু বলে না, এড়িয়ে চলে, যেন চিনেই না। কিন্তু কেন? রিমি পাশে চেয়ার টেনে হাসে, বসে, হাসি হাসি মুখে বলে, কেমন আছেন মহারানী? আপনার অবস্থা এত খারাপ ছিল যে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। আল্লাহ বাঁচাইছে, সব ঠিক আছে। আজকে কেমন লাগছে বল? ওয়াসেনাত মুখ ঘুরিয়ে নেয়। রিমি হাসে। ও রাগ করছিস? কিন্তু কেন? তুই জানোস না কেন? উনি একবারও আমাকে দেখতে আসেনি কেন? ওয়াসেনাতের রাগে কণ্ঠ। রিমির মুখটা চুপসে যায়। তখনই রুমে ঢুকে ওয়াসেনাতের মা আর ফুফি। ওয়াসেনাতের পাশে এসে তার ফুফি বলে, আরে হাতটা গেল একদম। চিন্তা করছি না, বিয়ার অবস্থা আমি করে দিমু। বাড়িতে অনেকগুলা মুদি দোকান আছে, পোলার বেশ বড় লোকই। ওয়াসেনাত কপাল কুঁচকে নেয়, বিরক্তি গলায় বলে, আমার বিয়ে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। ভাবতেই তো হবেই। এই মাইয়ার বিয়ে নিয়া আমার ভাইটা চিন্তা চিন্তা শেষ হয়ে যাইতাছে। কে বিয়ে করব এখন তোরে? বড়লোক একটা পোলা তো পটাইছিলি, কিন্তু এই অচল হাতের কথা শোনার আগেই সব বুঝে ভাগছে। তবে পোলাটা মাশাল্লাহ বেশি সুন্দর আছিল। ছেলেরা তো রূপ দেখে বিয়ে করে, রূপ তো আছে, কিন্তু নতুন যোগ হয়েছে খুঁত খুঁত থাকা মাইয়া গো, বিয়ে সহজে হয় না। ওয়াসেনাত চমকায়। ওয়াসিকা রাগী গলায় বলে, ডাক্তারের কথা আমি শুনছি তো। কথা শেষ করার আগেই ওয়াসিকা চেঁচিয়ে বলে, ওয়াসেনাতের ফুফি মুখ বাঁকিয়ে বেরিয়ে যায়।
অসেনাত হা করে তাকিয়ে আছে। সে বুঝতেই পারছে না তার ফুফি কী সব বলে গেলেন। সত্যি কি তার হাত আর কখনো ভালো হবে না? অসেনাত হাত নাড়াতে চায় কিন্তু পারে না। কি থেকে কি হয়ে গেছে? স্বপ্ন থেকে কঠিন বাস্তবে এসে পড়েছে সে। অরিটনকে খুব মনে পড়ছে। কই সে? বিকেলের দিকে অরূপ এসেছে। অসেনাত তখন শুয়েছিল। অরূপকে দেখে উঠে বসে। অরূপ পাশে বসে বলে, কেমন আছো? অসেনাত ছোট করে বলে। ভালো। অসেনাতের মন খারাপ দেখে অরূপ বলে, অরিত্রনের জন্য মন খারাপ? অসেনাত চকিতেই বলল, আপনি কি জানেন উনি কেন আসছে না, ফোন কেন ধরছে না, মেসেজের রিপ্লাইও কেন করছে না? অরূপ দীর্ঘ করে নিঃশ্বাস নেয়। অসেনাতের হাতের দিকে তাকিয়ে বলে, হাতের অবস্থা কেমন এখন? আমি হাতটা নাড়াতে পারছি না। অরূপ ভাই। অরূপ আহত চোখে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত গলায় বলে, ভালো হয়ে যাবে, চিন্তার কিছুই নেই। অরূপ উঠে যায়। অসেনাত বুঝে না, কেউ বুঝে না কিছু। কেন? দরজার কাছে আসতে অসেনাত বলল, অরূপ ভাই, আমি দুর্বল না, আমাকে বলবেন কি হয়েছে, আর উনি কোথায়? আমি জানি, আমি বাদে সবাই জানে, বলবেন প্লিজ। অরূপ পিছিয়ে এসে অসেনাতের সামনে দাঁড়ায়। অসেনাতের চেহারায় করুণ একটা ভাব। অরূপ বলে, অরিত্রানকে আমরা কেউই প্রথমে দিনের পরে আর দেখিনি। সে গায়েব। তোমার যখন রক্তের খুব প্রয়োজন ছিল তখনও তাকে দেখা গেল না। এক কথায় সে সরে গেছে। হয়তো তার তোমাকে আর লাগবে না। আরে উনি অরিত্রান খান। কাকে রেখে কাকে ভালো লাগে বলা যায় না। তার উপর তোমার হাত। অসেনাত চেতে যায়। রেগে চিৎকার করে বলে, অরূপ ভাই, উনি মোটেও এমন না। তাহলে কেমন শুনি? আপনি উল্টাপাল্টা কেন বলছেন? আমি উল্টোপাল্টা কিছুই বলছি না। ও এমনই। তোমার তো একটা হাত অকেজ, তাই তোমাকে এখন আর প্রয়োজন নেই তার। বিপদে পড়লে আসল মানুষকে চেনা যায়। উনি মোটেও এমন না, উনি খুবই ভালো মানুষ আর আমাকে ভালোবাসে, ছেড়ে দেওয়ার জন্য ভালোবাসেনি। ভালোবাসা? আমার কি তোমার বাচ্চা লাগে? আমি তোমার চাইতেও বেশি দুনিয়া দেখেছি। এরা কোটিপতি লোক। এদের কাছে ভালোবাসা কিছুই না। এগুলো অভিনয়। হয়তো পছন্দ হয়েছে তাই বিয়ে পর্যন্ত নিতে চেয়েছিল। এখন তো দেখি তার আগেই গায়েব। তাই তো ভাবি অরিত্রান খান আর ভালোবাসা বড়ই অদ্ভুত। অরূপের ঠোঁটে বিদ্রুপের হাসি। অসেনাত রাগে ফস করে ওঠে। চোখে তার পানি টলমল করছে। রাগের শরীর জ্বালাক করছে। বেশ রেগে বলল, অরূপ ভাই, আপনি আর আমার সামনে আসবেন না, আপনাকে দেখলে আমার রাগ হচ্ছে, সামনে থেকে যান। অসেনাত মুখ ঘুরিয়ে বালিশে রাখে। ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে সে। অরূপ যাওয়ার আগে আবার বলে, ওই ঠকবাজের জন্য তুমি কাঁদছ? তোমরা মেয়েরা সব পারো, কিন্তু ছেলেটা ভালো না। আমি বলছি মিলিয়ে নিও। দরজাটার আগে শব্দ করে বন্ধ করে অরূপ। মেয়েটা তো অরিত্রান ছাড়া কিছুই বুঝে না। তারও রাগ হচ্ছে এখন। কেটে গেছে 10 দিন। অসেনাত এখন অনেকটাই সুস্থ, কিন্তু তার হাত নাড়াতে পারে না। এই 10 দিনে অরিত্রান দেখতে আসেনি, খোঁজ নেয়নি, কল করেনি। প্রতিদিনের মতো আজও বাম হাতে ফোন টিপে কল করে অসেনাত, কিন্তু পেল না। বারবার কল করে, মোবাইল হাঁপিয়ে যায়, কিন্তু অসেনাতের বাম হাত হাঁপায় না। সে কল করেই যায়। কোনো না কোনো দিন তো ধরবেই। আবার ভাবে যদি জীবনেও না ধরে। অসেনাতের ওজন কমেছে অনেক, শুকিয়ে গেছে মুখ। চোখের নিচটায় হালকা কালো ছাপ। চোখ অপেক্ষায় থাকে দরজার দিকে তাকিয়ে। যে রুমে আসে তাকে জিজ্ঞেস করে অরিত্রানের কথা। এমনকি তার বাবাকেও জিজ্ঞেস করেছে। সবাই একটা কথাই বলে, না কেউ দেখেনি তাকে, এমনকি রিমনও না। অসেনাতের গাল বেয়ে গড়িয়ে পড়ে অপেক্ষার পানি। এই কয়েকদিনে এত কেঁদেছে যে তার চোখের পানির অভাব দেখা দিচ্ছে। সে মোটেও বাকি সবার মতো অরিত্রানকে অবিশ্বাস করছে না। সে চিন্তায় আছে অরিত্রানের কোনো বিপদ হলো না তো। অসেনাতের বুক কাঁপে, ভয়ের হৃৎপিণ্ড লাফায়। অরিত্রানের সাথে কি তার আর দেখা হবে না? অসেনাতের বুকের অংশ চোখের পানিতে ভিজে যায়। ভালোবাসা এত কষ্ট জানা ছিল না তার। এই কষ্টে দম বন্ধ হয়ে আসছে তার। নিঃশ্বাস বারবার থামছে। আজকের সূর্য একদম তেজি। গরমে মানুষের অবস্থা খারাপ। ঘামের সাথে অসহ্য একটা অনুভূতি। গ্রীষ্মের দুপুর মানেই রোদ। বৃষ্টি হয় না অনেকদিন। আকাশ সাদা হয়ে আছে সূর্যের তেজে। ঠিক একটুভাবে তেজি হয়ে আছে রিমনের ঘর। অনেক সময় নিয়ে রিমন দাঁড়িয়ে আছে, আর রিমি তার সামনে একটা একটা করে কাচের প্লেট ভাঙছে। চিৎকার চেঁচামেচি করছে। রিমন জানে না মেয়েদের ঠান্ডা কিভাবে করতে হয়। রিমন কিছুতেই রিমিকে থামাতে পারছে না। রিমি তো কথাই শুনছে না। সে নিজের মতো ভাঙচুর করছে। কপাল খারাপ হলে যা হয় আর কি। রিমন বারবার বলছে, এবার থামো প্লিজ, এতগুলো প্লেট ভেঙে দিলে দেখো। ইস। রিমি চোখ গরম করে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, আমার চেতে প্লেট বড় হলো তোমার কাছে? তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করব না। যার কাছে আমার চেতে প্লেটের দাম বেশি তারে আমার দরকার নেই। রিমি আর একটা প্লেট হাতে তুলে নেয়, ধাম করে নিচে ফেলে দেয়। রিমন গলার স্বর নিচু করে বলে,
তোমার চাইতে বেশি আমার কাছে আর কিছুই না। মিথ্যা বলবে না, এই তো কিছুক্ষণ আগে প্লেট নিয়ে দুঃখে শেষ ছিল না। ইস, বলতে বলতে শেষ। রিমন বেক্কেল বনে কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর বলে, আরে আমি কি বলতে বলতে শেষ করার মতো কিছু বলেছি? তুমি চেতো কেন? রিমি রেগে তেড়ে আসে, বলে, কি কি? আমি চেতি? তুমি সাধু? আর তোমার ওই বন্ধু, সেও সাধু? শুধু অসাধু আমি আর আমার ওয়াসু, তাই তো? রিমন এবার সাহস নিয়ে রিমির সামনে দাঁড়ায়, করুণ গলায় বলে, অরিত্রাণ কোথায় আমি সত্যি জানি না। এই 6 মাস ওরে সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই সে। আমি কিছুই জানি না। বিশ্বাস করি না। তুমি জানো কিন্তু বলছো না। তুমি জানো এই 6 মাসে ওয়াসেনাথের কেমন অবস্থা হয়েছে? হ্যাঁ, তুমি তো সবই জানো, তাহলে কেন বলছো না? আরে ভাই, আমি যদি নাই জানি তাহলে কিভাবে বলবো? রিমি টেবিল থেকে গ্লাস হাতে নেয়, ঠাস করে একটা একটা করে ছুঁড়ে দেয়। তার মতে অরিটান কোথায় এটা রিমন জানে। অরিটান বিগত 6 মাস লাপাত্তা হয়ে আছে, তাকে কেউ দেখেনি, খুঁজে চলেছে সবাই, কিন্তু পাচ্ছে না। রিমন পাশের সোফায় বসে পড়ে, তার একদম ভালো লাগছে না। অফিসের অনেক কাজ, অরিটান গায়েব, কোথায় গেল সে জানে না। সে সত্যিই জানে না অরিটান কোথায়। তৌফিক সাহেবের শরীর ভালো নেই, হার্টের প্রবলেম বেড়েছে বহুগুণ। মেয়ের চিন্তায় তিনি আরো অসুস্থ হয়ে পড়ছে। ওয়াসিকা চায়ের কাপটা টেবিলের উপর রেখে সোফায় বসলো। তৌফিক সাহেব খবরের কাগজ পাশে রেখে ওয়াসিকার দিকে তাকালেন। চায়ের কাপ তার হাতে না দিয়ে পাশে রাখার কারণ জানতে চাইলেন। ওয়াসিকা চিন্তিত গলায় বললেন, অরিত্রাণের কোনো খবর আছে তোমার কাছে? তৌফিক সাহেব নিজে উঠে দাঁড়ালেন, একটু দূর থেকে চায়ের কাপটা নিয়ে আবার জায়গায় এসে বসলেন। চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, না, নেই। আমার কাছে যদি থাকতো আমার মেয়েকে কষ্ট দেওয়ার অভিযোগ কাটিয়ে কয়েকটা চট গালে বসিয়ে দিয়ে আসতাম। কোথাও কি আমাদের দোষ আছে? ওয়াসিকা আনমনেই বলল। তৌফিক সাহেব চমকালেন, বেশ চিন্তা করে বললেন, আমি তো সবই মেনে নিয়েছিলাম, তাহলে আমাদের দোষ কোথায়? তবে হতে পারে আগের কোনো কারণের প্রতিশোধ নিচ্ছ। অরিত্রাণ তেমন না, ও অসিনাতাকে খুবই ভালোবাসে। তাহলে কেন হারালো বলো তো আমার মেয়েটা? ওয়াসিকার গলা ভারী হলো, চোখের কোণ বেয়ে নামলো পানি, নাকটা লাল হয়েছে। তৌফিক সাহেবও চিন্তিত। তাদের একমাত্র মেয়ের জীবন সুন্দর করতে চেয়েছিল, কিন্তু সব এলোমেলো হয়ে গেছে। একটা সময় সে নিজেই অরিটান থেকে তার মেয়েকে দূরে রাখতে চেয়েছিল, এখন সে নিজেই চাই অরিটানকে, খুঁজে চলেছে অরিটানকে। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তৌফিক সাহেব চশমা ঠেলায় চায়ের কাপের দিকে তাকায়। কোথাও কি তিনি দোষী, সেটাই মিলাচ্ছেন তিনি। ওয়াসেনাথ এসেছে? না, এখনো আসেনি। হাতের অবস্থা এখন কেমন? তেমন ভালো না, আগের মতোই। কিছু ধরতে পারে না, হাত কাঁপে। কথার মাঝে ওয়াসেনাথের ফুফি আসে, মুখ বাঁকিয়ে বলে, তাই তো বলছি, বিয়ে দিয়ে দাও। কম ছেলে তো নিয়ে আসিনি, ভালোই ভালোই ছেলে ছিল। কিন্তু ভাইয়া তোমার পছন্দ হয় না কেন বলো তো? তোমার মেয়ে কি আগের মতো আছে যে তার জন্য রাজকুমার আসবে? ফারিয়া, তোকে কতবার বলবো আমার মেয়েকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা বন্ধ করতে? আমার মেয়ের জন্য রাজকুমার আসুক বা না আসুক, তার বাবা রাজা তো আছেই। তোরা এত ভাবতে হবে না, নিজের মেয়ের কথা ভাব। ফারিয়ার আগে কটমট করে তাকালো, ঝাঁঝালো গলায় বলল, কি যুগ চলে আসছে, ভালো করতে চাইলেই দোষ। আমি কি তোমার মেয়ের খারাপ চাই? আমি তো তার ভালোই চাই। চাই একটা ভালো পোলার সাথে সংসার করুক, আর তুমি আমারে এত কথা শুনাইয়া দিলা। ফারিয়া ন্যাকা করে কান্না শুরু করে। তৌফিক সাহেবের কাশি ওঠে। ওয়াসেনাথ কিছুক্ষণ আগে এসেছে, সব কথাই তার কানে গেছে এবং যায়। তার ফুফি এই 6 মাস না না ভেবে বুঝিয়ে চলেছে তার হাত নেই মানে তার জীবন নেই। সে এক প্রকার প্রতিবন্ধী, কেউ তাকে বিয়ে করতে চায় না, তাই তো অরিটার্ন চলে গেছে। ওয়াসেনাথ বিশ্বাস করতে চায় না, কিন্তু পরিস্থিতি তাকে বোঝায় বাস্তবতা কঠিন। রাস্তায় লোকে নানা কথা বলে, কলম ধরতে হাত কাঁপে, হাত ঘামে। ডান হাতের সব কাটার রগ ড্যামেজ হয়েছে, এই হাত দিয়ে সে তেমন কিছুই তুলতে পারে না, একটা কলমও না। জীবনে নতুন করে বাঁচতে শিখেছে সে, কলম এখন বাম হাতে তুলে নিয়েছে, কিন্তু তবুও সে পারছে না এই দুনিয়ার সাথে। এখানের মানুষগুলো তাকে সাহস দিতে নয়, সাহায্য দেখাতে চায়, যেটা সে চায় না, কিছুতেই না। আর বাবা মা? ওয়াসেনাথ বাবাকে পানি এগিয়ে দেয় বাম হাতে, পিঠে হাত বুলিয়ে দেয়, মৃদু একটা হাসি দিয়ে ফুফির দিকে তাকিয়ে বলে, ফুপি, তোমার তো আমার বিয়ে নিয়ে খুব চিন্তা না? যাও, এখন থেকে প্রথম যে ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে আমি তাকেই বিয়ে করব। তবুও প্লিজ আমার বাবার চিন্তা বাড়াবেন না। একটা মেয়ের জন্য যদি বিয়েই সব হয় তাহলে আমিও বিয়ে করব। যান, নিয়ে আসেন পাত্র। ফারিয়া রুম থেকে বেরিয়ে যায়। অসিকা রেগে মেয়ের দিকে তাকায়, বলে, তুমি
তুমি তো জানো কেমন ছেলে নিয়ে আসবে। সবচাইতে বাজে ছেলেগুলোই তোমার জন্য নিয়ে আসবে তোমার ফুপ্পি, এটা তো জানো। তাদের কিভাবে বিয়ে করবে তুমি? অসীনাথ শান্ত চাহনি দিয়ে মায়ের দিকে তাকায়, ডান হাত কাঁপিয়ে পানির গ্লাসের নিচে রাখে, পানি খেতে খেতে বলে, মা গরম অনেক বেশি, বাইরে তো আরো বেশি। এগুলো আমি জানতে চাই না। তোমার ফুপি যদি এখন মদখোর ছেলে খুঁজে নিয়ে আসে, তুমি বিয়ে করে নিবে? অসীনাথ কিছু বলল না, উঠে গেল। অসিকার মাথা গরম হচ্ছে, মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে, একদম চুপচাপ। মেয়েকে যত দেখে তিনি অবাক হয়। তার ছোট মেয়ে মুহূর্তেই বড় হয়ে গেছে, কিন্তু তিনি তো বড় হোক এটা চায় না। বাবা মা সবসময় বাচ্চাদের ছোট দেখতে চায়, ঠিক ততটুকু ছোট যতটুকু ছোট হলে তাদের নিরাপদে লুকিয়ে রাখা যায়। রিমনের আজ অনেক দিন পরে সৈকতের কথা মনে পড়েছে। ছেলেটা লাবত্যা বলেই চলে, যদিও কল করলে বা দেখা করতে চাইলে এসে হাজির হয়, তবুও তেমন একটা দেখা যায় না। আগে তো অরিটন মাঝে মাঝে কাজের কারণে ডেকে পাঠাতো, কিন্তু ইদানিং আর আসে না। রিমন চেয়ারে বসে কুলু খুঁজে চলেছে। অরিটনের সাথে তার শেষ দেখা হয়েছিল হসপিটালে। খুবই চিন্তিত ছিল সে, কেঁদে কেঁদে নিজের চোখ ফুলিয়ে ফেলেছিল। যে মেয়েটাকে সে জীবনের চাইতেও বেশি ভালোবাসে, তাকে এত কষ্ট দিয়ে সে দূরে কেন? মাঝে মাঝে সুখীরা কষ্টের হাত ধরে আসে মিস্টার রিমন আহমেদ। কেচের গ্লাস ঠেলে ভেতরে আসে সৈকত, ঠোঁটে একটা অদ্ভুত হাসি ঝুলিয়ে চেয়ার টেনে বসে, তারপর বলে, আমাকে এত ঘটা করে ডেকে পাঠালেন কেন? আমাকে তো আর প্রয়োজন নেই জানতাম, তাহলে এভাবে ডাকার পিছনের কারণ কি? সেটাই তো আমারও প্রশ্ন। তোমার কাজ তো শেষ জানতাম, কিন্তু তুমি তো দেখছি শেষ হওয়ার নামই নিচ্ছ না। সৈকত ভুরু কুচকে নিল। রিমন হাসল, সৈকতের দিকে তাকিয়ে বলল, মজা করছিলাম। কেমন আছো? অরিটনের সাথে তুমিও গায়েব হয়ে গেলে, তাই ভাবলাম একটু মোলাকাত করে নিই। কি খবর বলো? ভালোই। রিমন চেয়ার ঘুরিয়ে সামনে আসে, সৈকতের দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে বলল, অরিত্রাণ কই? ওকে মরিয়া হয়ে খুঁজছি আমরা। সবচাইতে বড় কথা, ওর জানের জীবন এলোমেলো হয়ে আছে। ও কি জানে না? কোথায় সে? সৈকত কাচিমচু করে বলল, আমি কিভাবে জানবো? আমি তো জানি না। তাই নাকি? তাহলে অরিত্রাণ গায়েব শুনে চমকালে না কেন? বোকা পেয়েছো তুমি? অরিত্রাণ কোথায় বলো, তা না হলে তুমি জিন্দা যেতে পারবে না। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি জানি না সে কোথায়। জানো তো তুমি, আর আমাকেও নিয়ে যাবে তার কাছে। নিয়ে যেতেই হবে। সৈকত ঘামছে। রিমন এসির পাওয়ার বাড়িয়ে দিয়েছে, হাসতে হাসতে নিচে গাড়ি বের করতে বলেছে। এবার দেখবে অরিটন যায় কোথায়। আমি কি তোমার রূপের মায়ায় পড়েছি, নাকি গভীর অন্তরের নাজুকতায় মরেছি জানি না। অসেনা চমকে ওঠে, স্বপ্নেও কথাটা তার কানে বাজে। ভালোবাসা কি এমনই, যা একবার হলে আর পিছেই ছাড়ায় না? অসেনা চাদর ঠেলে উঠে বসে, কয়েক মুহূর্তে বসে উঠে দাঁড়ায়, মাথার লম্বা চুলগুলো সরিয়ে পিঠে রাখে, বারান্দায় এসে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে অসেনা তার এক দফায় চমকায়। আকাশটা অসেনাতের দখলে। হঠাৎ করেই তার প্রিয় মেঘলা আকাশ হয়ে গেছে। এই মাসে একবারও যে আকাশে বৃষ্টি নামেনি, সে আকাশে আজ মেঘ জমেছে। মজার ব্যাপার তো, অসীনাথ নীল চোখ মেলে মেলে পরিবেশ দেখে, ডান হাতের দিকে তাকিয়ে একটু হাসে। হাতে কাট 4টা দাগ কালো হয়ে আছে। এই হাতটাই যেন তার জীবন পরিবর্তন করে দিয়েছে। যদি সেদিন তেমনটা না হতো, যদি না হতো, হয়তো ভাগ্যই অন্যরকম হতো। সব গল্প রূপকথার মতো কেন হয় না? কেন রাজকুমার এসে চলে যায়? কেন ব্রেকআপ নামক বাক্য তৈরি হয়েছে? কেন জীবনে প্রেম হয়? আমি অপেক্ষায় চোখ রেখেছি আকাশে। আপনি আসবেন বলে মনের দরজা খুলে রেখেছি। আপনি আসবেন বলে আজও পথ চেয়ে আছি। জানি আসবেন। দেখেন, সময় যেন না পেরিয়ে যায়, অপেক্ষায় না বিরক্তি চলে আসে, আপনার জায়গা যেন না দেয়া লাগে। নিজে নিজে কি এত বকবক করছো তুমি? অসেনাথ পেছনে ঘুরে তাকায়। অসিকা আজ অন্যরকম খুশি। মায়ের মুখের হাসি দেখে অসেনাথ অবাক হয়। এতটা খুশি হওয়ার মতো সকাল তো আজ না, তাহলে এত খুশি কেন? অসেনাথ মায়ের পাশে এসে দাঁড়ায়, বিড় করে বলে, সুন্দর। একটু থেকে আবার বলে, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে আম্মু, একদম স্বপ্নে আঁকা রানীর মতো। মেয়ের কথায় অসিকা হাসে, বলে, আমার মেয়েও রাজকুমারীর মতো। আজ একটা বিশেষ দিন, অরূপের বাবা আসবে। আমার মনে হয় বিয়ের কথা বলতে আসবে। অসেনাথ রেগে তাকায় মায়ের দিকে, তারপর কি যেন ভেবে বলে, বিয়ে করা কি এত প্রয়োজন? সব মেয়েকে বিয়ে করতে হয়। তোমার বাবা অসুস্থ, আমিও। আমাদের কিছু হলে তোমাকে কে দেখবে? এই কমন কথাগুলো আর কতবার বলবে?
এবার চুপ যাও প্লিজ। আমি এক জীবনে একজনেরই হব, কথা দিয়েছি, তাই সরি। সে তো খবর না নিয়ে গায়েব হয়েছে। অচেনা চুপ করে যায়, চোখে এখন আর পানি টলমল করে না। সে চুপ করে কিছু সময় ভেবে পড়ে। আচ্ছা তোমাদের কথাই হবে, বিয়ে করে নিব, এবার করে নিবই। গাড়িটা থেমেছে সৈকতের বাড়ির সামনে। সৈকতের অবস্থা ঘামে ভিজে একাকার। অয়টনকে খুঁজতে তার ঘরে এসেছে রিমন। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার। রিমন গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে, কিন্তু সৈকত নামছে না। তাকে টেনে বের করে দাঁড় করায় রিমন। তারপর বলে, অরিত্রাণ কই? কোন রুমে? চলো দেখিয়ে দেবে। সৈকত ভীত মনে মনে বলে, সবসময় আমাকেই কেন সবাই ফাঁসিয়ে দেয় আল্লাহ? আমার কি দোষ? আল্লাহ ততক্ষণ বাঁচাবে না যতক্ষণ অরিট্টানের খবর দিবে না। চলো তো। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার দেখে রিমন চমকালো। অরিট্টান এখানে আছে সে নিশ্চিত। এই অরিট্টানকে খুঁজে বের করতে তার 6 মাস লেগেছে, এখন পেলেই হয়। মদের বোতলটা ঘুরে ঘুরে এসে সামনে পড়ে রিমনের। রিমন হাত তুলে নেয় বোতল, ধীরে ধীরে হেঁটে যায়। ভেতরের অবস্থা ভালো না, কেমন অন্ধকার। সোফার উপরে উপুথ হয়ে শুয়ে আছে কেউ। হাত থেকে টুপটুপ করে রক্ত পড়ছে। ভয়ঙ্কর লাল রক্তে নিচের ফ্লোর লাল হয়ে আছে। ওয়াসেনাতের মাথায় ঘোমটা, গায়ে আকাশি রঙের গাউন, মুখে কোনো সাজ নেই। সে দাঁড়িয়ে আছে তার মায়ের পাশে। তার ডান পাশে মাথা নিচু করে বসে আছে অরূপ। তৌফিক সাহেবের মুখে রাগ। তার ইচ্ছে করছে অরূপের গালে কয়েকটা চড় বসিয়ে বলতে, মেরুদণ্ড নেই নাকি? এটা ভালোবাসা? না, এই ছেলে তার মেয়েকে ভালোই বাসে না। ভালোবাসলে কখনোই হাতের ত্রুটির কারণে তাকে ছাড়তে পারতো না। নিজেকে রেখে অন্য কারোর জন্য অসেনাতের কাছে আসতো না। অরূপ এসেছে, সাথে তার বাবা, কিন্তু নিজের জন্য না। অরূপের বাবা চায় না অসেনাত তাদের বাড়ির বউ হোক, কারণ তার হাতের সমস্যা। অরূপ নিজের কথার বাবার কথার বাহিরে কিছুই বলেনি। তৌফিক সাহেব অনেক সময় নিয়ে চুপ। অসিকা তো বাকরুদ্ধ, কি ভেবেছিল আর কি হলো। অরূপের বাবা হেসে উঠে বলল, আকাশ কিন্তু মোটেও খারাপ ছিল না তৌফিক। তুমি আমার বন্ধু, তাই তোমার মেয়ের জন্য আমি নিজে আমার ভাইয়ের ছেলের বিয়ের কথা বলতে এসেছি। ছেলে হিসেবে আকাশ ভালো, সমস্যার কথা বলতে গেলে অসেনাতেরও কম নেই। সে তুলনায় আকাশের তো সমস্যা নেই, তাই এগুলো কোনো ব্যাপার না, কি বলো? তৌফিক সাহেব বুঝতে পেরেছেন তার বন্ধু তার সাথে বহু বছরের শত্রুতা উদ্ধার করতে এসেছে। কোনো এক সময় অরূপের ফুফিকে তিনি রিজেক্ট করেছিলেন, হয়তো তারই প্রতিশোধ নিচ্ছে। তিনি তো সব ভুলেই গেছিল, কিন্তু অরূপের বাবা ভুলেনি। ভালোই হয়েছে, তাই তো অরূপের মতো ছেলেকে তিনি চিনতে পেরেছেন। তৌফিক সাহেব রেগে বললেন, আমার মেয়ের বিয়ের কোনো প্রয়োজন নেই, আগেই বলেছি। তবুও তুমি কেন আমার বাসার দরজা পর্যন্ত এসেছ? আউট! আরে চিৎকার করছে কেন? রিমি মাত্র এসেছে। নিজের বাবার এমন কাজ দেখে সে প্রচণ্ড লজ্জিত। তার বাবা তো সবসময় তৌফিককে পছন্দ করত, এমনকি অসেনাতকে খুব পছন্দ করত। তাহলে আজ এমন কেন করছে? আর নিজের ভাইয়ের উপরে রিমির সত্যিই রাগ লাগছে। তার জানা মতে অরূপ অসেনাতকে ছোট থেকে ভালোবাসতো। এটা কেমন ভালোবাসা যে বিপদের সময় হাত ধরতে পারে না? তৌফিক সাহেব চিৎকার করে বলল, আমার মেয়েকে খাওয়ানোর মতো টাকা আল্লাহ আমাকে দিয়েছে। তুমি আর ফারিয়া, তোদের কারো আমার মেয়েকে নিয়ে ভাবতে হবে না। যেতে পারোস তুই। অসেনাত মাঝপথে বলল, মিস্টার আকাশ, আপনার সাথে আলাদা কথা বলতে চাই, আপনি কি একটু আসবেন? আকাশ ছেলেটা শ্যামলা, চিকনা, লম্বা, চোখগুলো কালো, সুন্দর, পেশায় ডাক্তার। ছেলে হিসেবে খারাপ না। আকাশ হাসি হাসি মুখে উঠে দাঁড়ায়। তৌফিক সাহেব সহ সবাই অবাক। অরূপ চমকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। ওয়াসেনাত হাঁটে আগে আগে, আকাশ পেছনে পেছনে। রুমের কাছে এসে ওয়াসেনাত আগে ঢুকতে দেয়, তারপর নিচেও ঢুকে পড়ে। আকাশ ঘুরে ঘুরে রুম দেখে। তাকে দেখে বোঝা যাচ্ছে তার রুমটা পছন্দ হয়েছে। ওয়াসেনাত চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, আপনি কি সব সময় হাসেন? আকাশ আরও একটু হেসে বলল, আমার চেহারাই এমন। ওয়াসেনাত কথা না বাড়িয়ে নিজের ওড়নার নিচ থেকে ঢেকে রাখা হাতটা বের করে আকাশের চোখের সামনে রেখে বলে, আমি এই হাতটা চালাতে পারি না, আপনি কি জানেন? আকাশ যেন একটু অবাক হলো। তার জানা মতে মেয়েরা নিজেদের দুর্বলতা লুকাতে পছন্দ করে, তাহলে এখানে উল্টা কেন হচ্ছে? সে বলল, জানি। তবু আমাকে বিয়ে করতে চান? ওয়াসেনাতের অবাক গলা। করতে চাই। আমার আপনাকে অনেক আগে থেকেই পছন্দ। চাচ্চুদের বাসায় অনেক দেখেছি আপনাকে, তাই তো চাচ্চুকে বলেছি আপনাকে বিয়ে করতে চাই। লাজুকে হেসে বলল আকাশ। আমার কিন্তু একজনের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, সে অরিত্রাণ খান। জানি, এটাও জানি। আপনার হাতের সমস্যার কারণে সে আপনাকে ছেড়ে দিয়েছে। ওয়াসেনাত রেগে বলল, মোটেও না, আমার অরিত্রাণ এমন না। ও যদি সুস্থ থাকে বিয়ের আগেই আসবে। আমার মনে হয় ও প্রবলেমে আছে। আপনি তো দেখছি তাকে খুবই ভালোবাসেন। আকাশের কণ্ঠে অবাকতা। তাই তো বলছি, এত সব জেনেও বিয়ে করবেন? আমার অরিত্রাণ যদি কবুল বলার মুহূর্তেও এসে হাত ধরতে চায়, আমি তার হাত ধরতে বাধ্য।
সব জেনে আশা করি আপনি আর বিয়ে করবেন না। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে নীরবে ভাবে, তারপর কি যেন মনে করে বলল, তবুও বিয়ে করতে চাই। যদি কবুল বলার পরে আসে তখন তো আপনি আমার হয়ে যাবেন। অজানা অবাক হয়ে ভাবে, এ আবার কোথা থেকে এসে পড়ছে। সে তো ভেবেছিল বিয়ে ভেঙে দেবে, কিন্তু এ তো উল্টা সব মেনে নিচ্ছে। যদিও বিয়ে সে নিজেই করতে চায়, অরিটনকে সামনে নিয়ে আসতে হলে বিয়ে করতে হবে। তাই বলে যে তাকে এতটা পছন্দ করে তাকে সে করতে পারবে না, এতে তো ঠকানো হবে। তাই আবার বলল, আপনি কি আমার রূপের মায়ায় পড়েছেন? তাহলে তো বলবো বিয়েটা না করাই উচিত। আপনি বরং সবাইকে না বলে দিন। আমি যে দেখতে মোটামুটি ভালো আমি জানি, তাই আপনি হ্যাঁ বলছেন। রূপ মায়া কেটে যাবে কয়েকদিন পর, তখন আফসোস হবে। আপনি বরং এখনই বলে দিন। ওয়াসানের কথা শুনে আকাশ চোখ তুলে তাকায়, তারপর বলে, দেখেন, পৃথিবীর বেশিরভাগ মানুষ রূপের প্রেমে পড়ে। প্রথমে একটা পুরুষের দৃষ্টি আকর্ষণ করে নারীর রূপ। সেই আকর্ষণ ধীরে ধীরে গভীর হয়, জন্ম হয় ভালোবাসার। এখন আপনি বলতে পারেন রূপটাই কি সব? না, দৃষ্টিভঙ্গি হচ্ছে সব। রূপ শুধু গায়ের রং না, প্রকৃত রূপ হচ্ছে চেহারার ভাবমূর্তি। এই যেমন আপনার রূপ এই নীলাভ চোখে, এই পাতলা লাল ঠোঁটে, এই লাল লাল গালে। হয়তো আপনার কাছে আরো রূপের উৎস আছে, আমি হয়তো সেই সব রূপের প্রেমেও পড়তে পারি। বলা তো যায় না, তবে বলবো আমি প্রেমে পড়েছি। হয়তো প্রতি মুহূর্তে সেই প্রেম বাড়বে, হয়তো বেড়েই চলেছে। তাই তো আপনার একটা হাতের দুর্বলতাও আমাকে ছুঁয়ে যেতে পারছে না। আমি সেটাকে নজর আন্দাজ করছি। ভালোবাসা তো এমনই, আপনি কি বুঝতে পারছেন? আমি প্রথম দেখায় আপনার ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি, গভীর হচ্ছে তা প্রতি মুহূর্তে। আর ভালোবাসা যখন গভীর হয় তখন ভালোবাসার মানুষের ত্রুটি দোষ সবই ভালো লাগতে শুরু করে। এই যেমন আমার ভালো লাগছে, প্রথম ভালো লাগাটা ছিল আনার রূপ। আর প্রথমে আমি প্রেমে পড়েছি, আর এখন আমি আপনার ত্রুটির প্রেমে পড়ছি, যার অর্থ ভালোবাসা। ওয়াসানা তবাক, কি করতে নিয়ে এসেছে? আর এই লোক তো প্রেমের নতুন অধ্যায় পড়াচ্ছে। ওয়াসানাতে চোখ ভিজে ওঠে। অনেকদিন পরে তার আবার কাঁদতে ইচ্ছে করছে। লোকটা কি সুন্দর করে ভালোবাসা বুঝিয়ে বলে, যদিও সবার সাথে বেস্ট অরিট্রান তার চোখে। ওয়াসানা চোখ মুছে বলে, আপনি ভুল করছেন। এভাবে ভালোবাসায় জড়িয়ে যাচ্ছেন কেন? আমার অরিত্রাণ। কথার মাঝপথে থামিয়ে আকাশ বলল, বিয়ের আয়োজন করতে বলি আমি তো মনে প্রাণে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, বিয়ে করলে আপনাকেই করব। ওয়াসানাতকে অবাক করে সে উঠে দাঁড়ায়। কিছু দূর যেয়ে পিছনে এসে বলে, অসেনা থা করে তাকিয়ে আছে। এটা কি হলো? এটা তো সে ভাবেনি। এখন কি হবে? সত্যি বিয়ে হয়ে যাবে? বিয়ে? অরিটার্ন আসবে তো? ভালোবাসা কি? কেন এই ভালোবাসার জন্ম? কেন ভালোবাসা হয়? কত প্রশ্ন মানুষের মনে, তাই না? অরিটার্ন ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাচ্ছে। হাত তার রক্তে লাল, হাতের কবজিতে কাটা হয়েছে। রিমন ভীত, ভয়প্রাপ্ত আসামির মতো তাকিয়ে আছে সে। ঘরের একটা কোণে জায়গা হয়েছে তার। অরিটার্ন আবার বিড়বিড় করে বলে, ভালোবাসা অদ্ভুত অনুভূতি, এর ব্যাখ্যা নেই। জানো কথাটা? রিমন মাথা নাড়ল দুবার। মানে সে জানে না। অরিটার্ন বেশ মজা পেল, মনে হচ্ছে সে হাসছে। খুব করে হাসলে যেমন মানুষের ঠোঁট প্রসারিত হয়ে মেলে ওঠে, একইভাবে মেলে আছে অরিটার্নের ঠোঁট। সৈকত খুব ভীত, এসব ভয়ঙ্কর রক্ত খেলা সে নিতে পারে না। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে কোণের একটা জায়গা দখল করে। অরিটার্নের হাতের রক্তে চোখ যায় রিমনের। সে ভাবে প্রশ্ন কোনটা আগে করবে। অরিটার্ন এখানে লুকে কেন আছে এটা, নাকি অরিটার্নের হাতে এত রক্ত কেন এটা? বেশ চিন্তার বিষয়। তাই চুপ করে সে চিন্তিত হয়ে বসে আছে। অরিটার্ন নিচে থেকে বলে, ভালোবাসার মানে না জেনে ভালোবাসা উচিত না, আমার মতে হারাম। তাই তোকে এখন মেরে দিতে ইচ্ছে করছে। রিমন বেশ বিরক্তি নিয়ে বলল, তুই ভালোবাসার মানে জানোস? তা নয় তো কি, জানি দেখেই তো তোরে প্রশ্ন করছি। রিমন এবার হাসল, বলল, অরিত্রাণ খান আসলেই ভালোবাসতে পারে না। পারলে আর যাই হোক ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারতো না। তুই কি জানোস না তোর ভালোবাসার মানুষ কষ্টে আছে? কত কষ্টে আছে তাও কি ফিল হয় না? না, হয় না। কিছু কষ্ট অদ্ভুতভাবে মানুষের ভালোর জন্য হয়, তাই সেই কষ্টগুলো পাওয়া উচিত। অরিটার্ন উঠে দাঁড়ায়। রিমনের চোখ চড়ক গাছ। সে হাঁ করে তাকিয়ে আছে। 6 মাস, মাত্র 6 মাসে অরিটার্ন শুকিয়ে গেছে গতখানি, তা ভাবতেই রিমনের মাথায় হাত। এ কি অরিটার্ন? কোথায় সেই বাহু, কোথায় সেই সুঠাম দেহ? রিমন চমকিত চোখে তাকিয়ে বলে, অরিত্রাণ, তোর একই অবস্থা, এত শুকিয়ে গেছিস কেন? আর হাতে এত দাগ কেন? কি করেছিস নিজের?
হাসির একটা শব্দ ছাড়া কিছুই কানে আসে না রিমনের। সৈকত আফসোসের সুর তুলে বলে, ভাই আর বলিয়েন না, উনি তো খাওয়া দাওয়া তেমন করেই না, আর সারাদিন মদের সুগারে বোধ হয়ে থাকে, তাই তো এই অবস্থা। মানে কি, কেন? ভাব দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়েছিস, অথচ তুই নিজেই ভাবির ছ্যাঁকা দিয়ে এখানে লুকিয়ে আছিস। চুপ, একদম চুপ। আমি পরিজাকে কখনো ছ্যাঁকা টাকা দিইনি, এগুলোর সাথে আমার সম্পর্ক নেই। হোয়াট? তাহলে এতদিন কি কি চলছে এসব? এগুলো আমি করিনি, পরিজার হিটলার বাবা করেছে। তিনি চেয়েছেন তার মেয়ের থেকে দূরে থাকতে, তাই থাকছি, ব্যাস। রিমন ভারী অবাক হলো। হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে অরিট্রান মদের বোতলে চুমুক দেয়। দাড়ি বড় হয়েছে, চুলগুলো বড় হয়েছে অনেক। এলোমেলো চুলে অরিট্রানকে অদ্ভুত লাগছে। হাতের কাটা জায়গায় মদ ঢেলে দেয় অরিট্রান। রিমন চোখ কুচকে প্রশ্ন করে, তুই মেয়ের বাবার কথা শুনছিস কেন? আর ওয়াসেনাথ, সরি, ভাবির বাবা তো রাজি ছিল। এমন কি তিনি নিজে আমার কাছে এসেছিলেন খবর নিতে, কয়েকবার প্রশ্ন করেছেন তুই কোথায়। তাহলে তাকে দোষ দিচ্ছিস কেন? আমি কিছুই বুঝতে পারছি না, খুলে বলবি প্লিজ? অরিট্রান খুব করে হাসে। ঢুলে ঢুলে অসানাতে ঝোলানো ছবির দিকে তাকায়। রক্তাক্ত হাতে চুলের কাছটায় হাত বুলিয়ে দেয়। তৌফিক সাহেব চুলে চিরুনি করছে, তার দিকেও তাকিয়ে থাকে সে। রিমন অধৈর্য হয়ে উঠেছে, উত্তেজিত হয়ে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বলবি? আর হাত কাটলি কিভাবে? হাত তো কাটেনি, উনি কাটছে। সৈকতের কণ্ঠে ভয়। অরিট্রান চোখ ছোট করে বলে, ও, তাহলে তুমি একে এখানে নিয়ে এসেছো? সাহস তো কম না। অরিট্রানের চিৎকার শুনে সৈকত ভীতু হয়ে বলে, আমার একার দোষ না স্যার, উনি আপনার সাথে দেখা করতে না পারলে আমাকে খুন করত। নিজের জীবন বাঁচানো ফরজ, তাই তো আমি নিয়ে এসেছি। অরিত্রাণ, প্লিজ, কি হয়েছে বলবি? অরিট্রান লম্বা চেয়ারে বসে, হাতে গ্লাস নিয়ে। তারপর পুরনো স্মৃতি ভাবে 6 মাস আগে। অরিট্রান পাগলের মতো হসপিটালের রুমের সামনে হাঁটাহাঁটি করছে। তাকে বেশ উত্তেজিত লাগছে, পাগল পাগল লাগছে। তৌফিক সাহেব রেগে আছে, খুব রেগে আছেন তিনি। অরিট্রান চেয়ারে বসেছে মাত্র, সারা রাত সে দাঁড়িয়ে পার করে দিয়েছে। তৌফিক সাহেবের হুট করে কি যেন হলো। রেগে তিনি অরিট্রানের পাঞ্জাবির কলার ধরে তাকে টেনে তুললেন। অনেক রাগ নিয়ে বলে, এই জন্য আমি তোমার থেকে আমার মেয়েকে দূরে রাখতে চেয়েছি। আমার মেয়ের এই অবস্থার জন্য মা দৌলি না, তুমিই দায়ী। তুমি এসব করেছো। আগেই বলেছি, তোমার জীবন আর আমার মেয়ের জীবন এক না। তাহলে কেন তাকে আমার সাথে জড়িয়ে তার জীবন ঝুঁকিতে ফেলেছো, কেন? অরিট্রান স্তব্ধ, চোখ নিচের দিকে। তৌফিক সাহেব আবার বললেন, তুমি জীবনে এত এত শত্রু তৈরি করেছো যে তারা তোমাকে কিছু করতে না পারলে কি হয়েছে, আমার মেয়ের ক্ষতি করেই ছাড়বে। তাই আমি তোমাকে চাই না, চাই না আমার মেয়ের জীবনে তুমি থাকো। বের হয়ে যাও, আর কখনো ওর জীবনে তোমাকে চাই না। আমি অন্য ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব, তবু তোমার সাথে না। অরিট্রান এবার রেগে তাকালো। নিজের পাঞ্জাবির কলার থেকে হাত খুলে নিয়ে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার মেয়ে আমাকে ভালোবাসে। ভালোবাসা? আমি মানি না এসব। যে ভালোবাসা কষ্টের কারণ হয়, সে কেমন ভালোবাসা? তুমি যদি সত্যিও আসেনাথকে ভালোবাসতে, তাহলে পেতে নয় ওর জীবন বাঁচাতে চাইতে। যা হয়েছে সবই তোর ঘটনা, এতে আমার দোষ কোথায়? অরিট্রানের চিৎকার শুনে আশেপাশে সবাই অবাক হয়ে তাকায়। তৌফিক সাহেব আরও রেগে যায়। রাগে তার মাথা কাজ করছে না। বিপদে পড়লে মাথা কাজ করা ছেড়ে দেয়। কথাটা যেন আজ সত্য মনে হচ্ছে অরিট্রানের। তৌফিক সাহেবকে এত রেগে যেতে সে আগে কখনোই দেখেনি। তৌফিক সাহেব চিৎকার করে বলে, দোষ তোমারই, কারণ সে মেয়ের সাথে তোমার শত্রুতা ছিল, আমার মেয়ের না। তাই তোমারই দোষ। এমন হাজারো শত্রু আছে তোমার। আজ হয়তো সে বেঁচে যাবে, কিন্তু কাল কাল আবার কেউ আমার মেয়ের উপর তোমার শত্রুতা চালিয়ে দেবে। আমি মেনে নিতে পারবো না। তাই আমার মেয়ের থেকে দূরে থাকো। তা সম্ভব না, আপনিও জানেন। আমি আপনার মেয়ের থেকে দূরে থাকতে পারবো না। অরিট্রানের স্বাভাবিক কণ্ঠ। তুমি কি চাও, আমার মেয়ে তোমার জন্য মরুক? এটা আমি কেন চাইবো? আপনার মেয়ে আমাকে যতটা ভালোবাসে আমি তার চেয়ে বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমার চলবে না। সরি, আমি নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না, কারণ আপনার মেয়ে এখন আমার নিঃশ্বাসে রূপ নিয়েছে। তাই আমার মেয়ের জীবন ঝুঁকিতে ফেলে দিচ্ছ? ভালোবাসায় স্বার্থপরের জায়গা নেই। তুমি স্বার্থপর হয়ে যাচ্ছ অরিত্রা, নিজের কথা ভাবছো। তাই তো আমার মেয়ের বাঁচা মরা তোমার কাছে গুরুত্বপূর্ণ না, নিজের বেঁচে থাকা প্রয়োজন, তাই তো? অরিট্রান হাত মুঠ করে। ওয়াসেনাথের অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই রক্তের প্রয়োজন। অরিট্রান নিজের পাঞ্জাবির দিকে তাকায়। এত রক্ত, সে কি সত্যিই স্বার্থপর হয়ে যাচ্ছে? ওয়াসেনাথ সত্যিই ঝুঁকিতে থাকবে তার সাথে থাকলে। সে জীবনে অনেক শত্রু নিজের হাতে তৈরি করেছে, অনেক মানুষ মেরেছে। তাদের পরিবার সত্যিই অরিট্রানের উপরে প্রতিশোধ নেবে। তাকে মারা তো সহজ না, কিন্তু তার কাছের মানুষকে মারা তো অনেক সহজ। সেটাই মাদলি প্রমাণ করেছে। অরিট্রান সব ভাবে, তবুও সে অনার হয়ে বলে,
আপনার মেয়েকে ছাড়া সম্ভব না। আপনি অন্য যে কোনো শর্ত দেবেন আমি মেনে নেব। আমি শুধু আমার মেয়ের ভালো চাই, আর তা তোমার সাথে থেকে সম্ভব না। আমার সাথে থাকলে আপনার মেয়ে ভালো থাকবে। দূরত্ব কষ্ট বাড়াবে, আপনার মেয়ে কষ্ট পাবে। পাবে না, ও ভালো থাকবে, হয়তো অনেক ভালো। থাকবে না, আমি বলছি। তুমি দেখে নিও, দূরত্ব বাড়াও, দেখবে ভালোবাসা কমে যাবে। অরিট্রান চুপ করে যায়, চোয়াল শক্ত করে, রাগ দৃষ্টি নিক্ষেপ করে। তৌফিক সাহেব হাসেন, বলে, কি হলো, চুপ কেন? অরিট্রান সামনে হেঁটে যায়, পেছনে ফিরে বলে, আপনি নিজে আপনার মেয়েকে আমার হাতে দেবেন এবং খুব খুশি মনেই দেবেন। অপেক্ষার সময় শুরু। আমি ভালোবাসার সব পরীক্ষা দিতে রাজি, তবে আপনার মেয়ে আমার হবে, হতেই হবে। সময় দিতে পারবো, কিন্তু তাকে ছাড়তে নয়। তৌফিক কিছু বলল না, শুধু তাকিয়েছিল। অরিট্রান আউসিতে অনুমতিবিহীন ঢুকে। অসেনাত নিস্তেজ হয়ে পড়ে আছে, গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে কিছু সময়। ডাক্তার নার্স তাকে সরাতে চায়, সে সরে না। অসেনাতের কপালে অসংখ্য চুমু খায়, হাতের দিকে তাকায়। সাদা ব্যান্ডেজ করা হয়েছে, তাতে হাত শুয়ে দেয়, হাত বুলিয়ে বলে, আমার ভালোবাসা তোমার অপেক্ষায় থাকবে। ভালোবাসি কথাটা বলতে পারবো না, গণনা করতে পারবো না, শুধু ভালোবাসতে পারবো। অনেক দিন কাছ থেকে ছুঁয়ে দেখা হয় না, অনেক দিন বলা হয়নি কতটা ভালোবাসি, অনেক দিন প্রাণ খুলে দেখা হয় না। আমি খুব করে নিজেকে বেঁধে রেখেছি, তবুও ছুটে যেতে মন চায়। আমি যাই, লুকিয়ে দেখি। অরিট্রান কাঁদছে। রিমন অবাক হয়ে তাকিয়ে দেখে সে কান্না। ভালোবাসায় পরিবর্তন করার ক্ষমতা থাকে। অরিট্রানকে না দেখলে তার জানা হতো না, কিছুতেই না। রিমন বলে, ভাই, অনেক প্রেমেই বাবা মা রাজি থাকে না, তবুও তারা পালিয়ে বিয়ে করে। তুইও করতে পারোস, তাহলেই তো হয়। বসে বসে মদে বুধ না হয়ে চল পালিয়ে যা। অরিট্রান শরীর দুলিয়ে হাসে। সৈকতের বিরক্ত লাগে এসব, আবার ভয় লাগে। যদি অরিট্রান শুট করে মেরে দেয়, চাই চুপ থাকে সে। রিমন বলে, তুই হাসছিস কেন? তা না হলে কি করতাম? আমি তো আর সিনেমাটিক না যে সিনেমার মতো সব হবে। আর আমি পালিয়ে যেতে চাইলেই পরিজা যাবে না। তার চেয়ে ভালো ওর বাবা ভালোবাসা বুঝে নিক। ভাই, পালিয়ে বিয়ে করলে কি এমন হবে বল? অনেক কিছু হবে রিমন, আমি চাই না সেগুলো হোক। আমার বাবা মাও পালিয়ে পরিবারের অমতে বিয়ে করেছে। পরিণতি কি হয়েছে তা তো জানিস। এখন বলবি সব দুর্ঘটনা, কিন্তু আমি ভোগ করেছি। বাবা মায়ের অধিকার সবার আগে। তার ছেলে মেয়েদের জন্য নিজেদের মতামতকে বেস্ট মনে করে। তাদের মনে হয় তারাই বেস্ট চিন্তাবিদ। এটা তাদের ভুল ভাবনা। আমি শুধু এটাই ওনাকে বোঝাতে চাই যে জীবন সঙ্গী পছন্দ করার অধিকার ছেলে মেয়েকেও দেওয়া উচিত। আমি চাই না পরিজাকে নিয়ে পালিয়ে বিয়ে করে ওনাদের মনে কষ্ট দিতে। চাই উনি নিজে মেনে নিক, ব্যাস। রিমন বেশ হতাশ হয়ে বসে থাকে। তার ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে হতভম্ব হয়ে অরিট্রানের দিকে তাকায়, বলে, যদি ওয়াসেনাথের বিয়ে হয়ে যায় তখন কি করবি? অরিট্রান চমকায়, রাগে চোখে তাকিয়ে বলে, ফাইজলামে আমি পছন্দ করি না রিমন। আমি সত্যি বলছি, ও রাজি হয়ে গেছে, কাল বিয়ে। অরিট্রান উঠে দাঁড়ায়, ধমকে বলে, শারাপ রিমন, যা তো তুই। পরিজা এটা কখনোই করবে না, ইম্পসিবল। রিমন ফোন রেখে অরিট্রানের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, আমি সত্যি বলছি, সত্যি বিয়ে, তাও কাল। আমি কিছু বুঝতে পারছি না, ভাবি রাজি হয়ে গেছে কিভাবে। অরিট্রান বিশ্বাস করে না। পাশের তাক থেকে আরেকটা বোতল নামিয়ে নেয়। মদের বোতল শেষ হয়ে যায়, কিন্তু ওয়াসেনাথকে ভোলা হয় না। কি ভয়ঙ্কর হয় ভালোবাসার নেশা! এই নেশা ভোলার মতো কোনো নেশা পৃথিবীতে নেই। কেন নেই? অরিট্রানের গভীর প্রশ্ন। এই 6 মাসে সে অনেক নেশা করেছে, তবে সবই ফাও। রিমন ফোন দেখিয়ে বলে, ছবি দেখ। অরিট্রান চোখ তুলে তাকায়, হাঁ করে তাকিয়ে থাকে অসেনাথের পাশে বসা ছেলেটাকে। অসেনাথ শাড়ি পরেছে। কেন? অরিট্রান চোখ লাল করে, চল শক্ত করে তাকায়। হাতের বোতল চাপতে চাপতে ঠাস করে ফেটে যায়। দূরে ছুড়ে দিয়ে চিৎকার করে বলে, এটা হতেই পারে না। কে এই ছেলে? আমার পরিচার পাশে কি করছে? কি করছে? কেন বসেছে? আমি খুন করে দিব, সব ধ্বংস করে দিব, সব। অরিট্রান ভাঙচুর করছে। এটা যে সে কত ভালো পারে সৈকতের জানা হয়ে গেছে। অরিট্রান ভাবতে পারছে না এমন কিছু হবে। সে চিৎকার করে জিনিস ছুঁড়ে মারছে। রিমনও ভয় পেয়ে গেছে। এত হাইপার অরিট্রানকে শেষ কবে দেখেছে মনে নেই তার। অরিট্রান ভাঙচুর করে চুপ হয়ে যায়, চিন্তিত হয়ে বসে পড়ে। সামনের বিছানায় হাঁপাতে হাঁপাতে বলে, পরিজা কথা দিয়েছিল আমার বাদে সে কারোর হবে না। ও কি কথা ভুলে গেছে? ওর বাবার কথাই ঠিক। ভালোবাসা কি সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়? অনেক কেঁদেছে সে। কেঁদে কেঁদে একটা সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। অসেনাথের ঘুম হয় না, অপেক্ষা ঘুম কেড়ে নিয়েছে। তাকে আবেগী করে তুলছে দিন দিন। এত কষ্ট কেন ভালোবাসায়? কেন? অসেনাথ সবার থেকে লুকিয়ে ঘুমের ওষুধ খায়। এছাড়া তার শান্তির কোনো পথ নেই। এটাই একমাত্র
পথ একটু ঘুমানোর। সন্ধ্যা হয়ে এসেছে, আজান হচ্ছে চারপাশে। তৌফিক মেয়ের রুমে এসে অবাক হলেন। রুমটা অন্ধকার, এত অন্ধকার তার মেয়ে কখনোই করে রাখে না। তৌফিক ধীর পায়ে রুমের ভেতরে যায়। অসেনা তেলোমেলো চুলে ঘুমিয়ে আছে। তৌফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়ের পাশে কিছু সময় বসে থাকে। পাশের টেবিলে ঘুমের ওষুধের পাতা দেখে তিনি চমকায়। 4টা ওষুধ নেই মানে কি? এই ওষুধ কালে কেনা হয়েছে, তিনি নিজে কিনেছেন। এতগুলো ওষুধ নেই মানে অসেনাত খেয়েছে। তৌফিক সাহেব অদ্ভুতভাবে মেয়ের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকেন। ভাবেন মেয়ে অবস্থার জন্য কোনো না কোনোভাবে তিনিই দেয়। আসলেই কি তিনি দেয়? হ্যাঁ, অল্টানের জন্য আজ তার মেয়ের এই অবস্থা। অল্টান তো তার মেয়েকে ছাড়তে চায়নি, সে ছাড়িয়েছে। হ্যাঁ, কিন্তু ভালোর জন্য। হ্যাঁ, তার মেয়ের ভালোর জন্য। কিন্তু আদৌ কি ভালো হচ্ছে? কাল বিয়ে, বিয়ের পরে কি সব ঠিক হবে? তার মেয়ে কি ভালো থাকবে? অল্টান ঠিক ছিল নাকি সে ঠিক? তৌফিক মাথায় হাত দেয়। ঝিমঝিম করছে মাথা। অসানাতের ঘুম ভাঙার সকালে। আজ আকাশ মেঘলা, খুব ভারী বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশ মলিন হয়ে আছে, পরিবেশ ভিজা ভেজা। অন্ধকার রুমে অসানাত বসে আছে। বৃষ্টি মানে প্রেম, অদ্ভুত অনুভূতি। পরিবেশ প্রেমময়, কিন্তু অসানাতের তেমন অনুভূতি হচ্ছে না। সে ভয় আছে, সন্ধ্যার পর কি হবে ভেবে সে চিন্তিত। ওয়াসিকা মেয়ের রুমে এসে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, এত চিন্তা কিসের বলো তো? জানি না আম্মু। তাহলে এত চুপচাপ কেন তুমি? আর তোমার বাবা বলেছে তুমি নাকি ঘুমের ওষুধ খেয়েছো। অসেনাত মায়ের দিকে একবার তাকায়, চোখ সরিয়ে বিছানার সাথে ঠেস করে বসে। তারপর বলে, আম্মু ঘুম আসে না অনেক দিন, তাই খেয়েছি। ওয়াসিকা অবাক হয়ে বলে, ঘুম না আসলে ওষুধ খাবে? এটা কেমন কথা? অসেনাত যেন মায়ের কথায় ভারী বিরক্ত, তাই উঠে যেতে যেতে বলে, আম্মু তুমি যাও তো, আমি ফ্রেশ হব। এসব কথা আমার ভালো লাগে না। ওয়াসিকার রাগ হয়, রেগে বলে, আমার কোনো কথা তোমার ভালো লাগে না, এটাকেও তো ভালো লাগে না। আমি তো ভালো মাই না, তাই না? অসেনাত হাসে, মাকে পিছন থেকে এক হাতে জড়িয়ে ধরে বলে, পৃথিবীর সব মায়েরা বেস্ট হয় আম্মু, তুমিও বেস্ট। ওয়াসিকা মন খারাপ করে বলে, আজ বিয়ে, তো কি হয়েছে? তুমি তো এই বিয়ে নিয়েই চিন্তিত ছিলে, এখন চিন্তামুক্ত। ওয়াসেনাতের অভিমানী সুর। ওয়াসিকার খারাপ লাগে, মেয়ে হয়তো খুব মন খারাপ করেছে। এভাবে বলো না, আমাদের কাছে তুমি সব সময় গুরুত্বপূর্ণ। হ্যাঁ জানি, তাই তো বিয়ে বিয়ে করছে সবাই। মেয়েরা কি বাবা মায়ের জীবনে ভারী জিনিস আম্মু, যা থেকে মুক্তি পাওয়াই যায়? ছি, এগুলো কেমন কথা? মেয়েরা বাবা মার কাছে সবচাইতে দামি জিনিস। ওয়াসেনাত মাকে ছেড়ে দেয়, সরে আসে, মুখটা মলিন। ওয়াসিকা কিছু বলতে যাবে, তার আগেই ঢাক পড়ে, তিনি চলে যান। ওয়াসেনাত বিয়ে করবে বলেছে, কিন্তু হলুদ বা অন্য অনুষ্ঠান করবে না সে, তাই তো শুধু বিয়ের আয়োজন হচ্ছে। বাড়িটা সাজানো হয়েছে, তেমন বেশি না হলেও কম না। একমাত্র মেয়ের বিয়ে, ওয়াসেনাত বলেছে একদম সাদামাটা বিয়ের অনুষ্ঠান হবে, তাই তেমন আয়োজন করা হচ্ছে না। অয়টান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার কাছে সব এলোমেলো লাগছে। ওয়াসেনাত বিয়েতে রাজি হয়েছে, এটা সে মানতে পারছে না, কিছুতেই না, এটা হতেই পারে না। দিয়াল বেয়ে ওয়াসেনাতের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে সে, এটা ওয়াসেনাতের বারান্দা। ভেতর থেকে হাসির শব্দ আসছে। ওয়াসেনাত বসে আছে পেছন ঘুরে, অয়টান দেখতে পাচ্ছে না তাকে। ওয়াসেনাতের হাসির শব্দ আসছে, অয়টান চমকায়। সে ভেবেছে ওয়াসেনাতকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে, কিন্তু এখানে সে পুরাই চামকের উপরে আছে। বিয়ের সব আয়োজন চলছে, ওয়াসেনাত হাসছে, তার মানে সে রাজি। পেছনে ঝুলে আছে ওয়াসেনাতের লম্বা চুলগুলো। অয়টানের শরীর কাঁপে, হৃৎপিণ্ডে যেন হাত উড়িয়ে পিটা হচ্ছে, হাতের রক্তে ফুলোর ভাসছে। এত রক্ত ঝরাতে পারে সে, তবুও যেন রক্ত শেষ হয় না। অয়টান নিজের চুলের ভাঁজে হাত গুজে দেয়, তার চিৎকার করতে ইচ্ছে করছে, সে করছে না, কিছু বলছে না, আবার আগের মতো নেমে চলে যায়। ভালোবাসায় কে পেল সেটা গুরুত্বপূর্ণ না, ভালোবাসায় ভালোবাসার মানুষটা ভালো থাকা গুরুত্বপূর্ণ। অয়টানের চোখের কোণ ঘেঁষে পানি নামছে, সে কাঁদছে। জীবনে প্রেমটা যত সহজে হয়, ভালোবাসা সহজে পাওয়া হয় না। ভালোবাসা কঠিন, খুব কঠিন। এই ভালোবাসার গল্পগুলো যতটা সুন্দর, ঠিক ততটাই কঠিন। অয়টানের দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস যেন কেউ চেপে ধরেছে। ভয়ঙ্করভাবে তার নিঃশ্বাস গলায় আটকে আছে। লাল লেহেঙ্গায় ওয়াসেনাতকে লাল পরীদের মতো লাগছে। আকাশের খুব ইচ্ছে ওয়াসেনাত লাল লেহেঙ্গা পরবে, এতটা লাল হবে যে দেখে মনে হবে রক্তে ভাসছে। ওয়াসেনাতকে দেখে সত্যি মনে হচ্ছে সে রক্তে ভাসছে। ওয়াসেনাত লাল লেহেঙ্গার উপরে হিজাব পরেছে, গলায় ঝুলছে গহনা, মাথার উপরে বিশাল ওড়না, ঠোঁটে লাল লিপস্টিক, হাত ভর্তি চুড়ি। ঝুনঝুন শব্দে সে চুড়ি বেজেই চলেছে। ওয়াসেনাত আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ দুহাতে মুখ ঢেকে কেঁদে ওঠে ওয়াসেনাত। লামিয়া, রিমি সহ সবাই চমকায়। রিমি সবাইকে বের করে দেয় রুম থেকে। ওয়াসেনাতের পাশে বসে। ওয়াসেনাত কেঁদে কেঁদে বলে, কেন আসছে না উনি? উনি কি আসবে না? আমার কি সত্যি বিয়ে হয়ে যাবে? রিমি ওয়াসেনাতের পিঠে হাত বুলিয়ে দেয়।
বলার মতো বা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার কাছে নেই। অসিনাতের চোখের পানি দু চোখের কোল ভেসে নামে। এই বিরহ দেখার মতো নয়। রিমির খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। অসিনাতের মনে হচ্ছে তার হাড় মটমট করে ভাঙছে। কষ্টটা যেন আরো বেশি। সব দিকে শূন্যতা বিরাজ করছে। হঠাৎ বাতাসের তীব্রতায় বারান্দার দরজা খুলে যায়। অসিনাত চমকায়। বারান্দা থেকে খুব পরিচিত গন্ধ ভেসে আসে। অসিনাত ভারী লেহেঙ্গা একটা হাতে উঠিয়ে ছুটে বারান্দায় যায়। কেউ ছিল, কিন্তু এখন নেই কেন? অসিনাত পাগলের মতো বারান্দায় চোখ বোলায়, না কেউ নেই। হতাশায় চারপাশ এলোমেলো লাগছে। অসিনাত বুকে হাত দেয়, বুক কাঁপছে খুব। লামিয়ে এসে বলে, ওই তোর হইছে, তাড়াতাড়ি রেডি হোক, সবাই চলে আসবে কিছুক্ষণ পরেই। অসিনাতের বুক আরো কেঁপে ওঠে। পায়ে কিছু লাগে, পানির মতো ঠান্ডা। অসিনাত এক হাতে লেহেঙ্গা সরিয়ে নিচে হাঁটু গেড়ে বসে। হাত দিয়ে ছুঁয়ে দেখে লাল, হ্যাঁ লাল রক্ত। ঠোঁট ঠেলে বেরিয়ে আসে। কার রক্ত? অসিনাত চোখের সামনে হাত নিয়ে ভালো করে দেখে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে বলে। অসিনাত উঠে দাঁড়ায়, চোখ বেয়ে পানি পড়ে, ঠোঁটে হাসে। তৌফিক সাহেব রুমে আসে। অসিনাত দ্রুত বাবার কাছে যায়, বলে, বাবা আমি এ বিয়ে করব না। উনি তৌফিক চমকায় না, স্বাভাবিক তিনি, যেন জানতো এটাই বলবে অসিনাত। তৌফিক সাহেব বলে, কি হয়েছে? এত উত্তেজিত কেন তুমি? অসিনাত হাতের ভাঁজে লেহেঙ্গা গুটিয়ে নিতে নিতে বলে, উনি এসছে। হ্যাঁ এসছে বাবা, আমি জানতাম আসবে। তৌফিক সাহেব প্রশ্ন করলেন না কে। অসিনাত কাঁপছে। খুশিতে পাগল পাগল অবস্থা হলে যেমন হয়, অসিনাতের এখন তেমন অবস্থা। তাকে দেখে পাগলের মতোই লাগছে। অসিনাত বেরিয়ে যেতে চায়। তৌফিক সাহেব মেয়ের হাত ধরে বলে, প্রথম থেকে সব বলেন। বাবার মুখে সব কথা শুনে অসিনাত হা হয়ে গেছে। অবাক হয়ে বলল, বাবা তুমি এগুলো কি বলছো? তুমি ওনাকে কেন দোষী ভাবছো? তৌফিক অপরাধীর মতো মুখ করে বলল। সরি, আমি ভুল করেছি, খুব ভুল করেছি। অসিনাত চেঁচিয়ে বলল, ছি বাবা, তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? মাঝে মাঝে বাবা মায়ের কাজগুলো তাদের ছেলে মেয়েদের কাছে ছোট করে দেয়, ঠিক এই মুহূর্তের মতো। আমি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছি, যেটা সম্ভব না। অরিত্রাণ শুধু চেয়েছে আমাদের মত নিয়ে বিয়ে করতে, আর আমি তো তার সাথে অন্যায় করে ফেলেছি, খুবই অন্যায়। অসিনাত নিজের বাবাকে জড়িয়ে নেয়, বলে, বাবা আমি আমি ওনার কাছে যেতে চাই বাবা। তৌফিক হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি এখনো আমার অনুমতি চাইছো কেন? আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। অসিনাত বাবার দিকে তাকিয়ে বলল, বাবা মা যা করে আমাদের ভালোর জন্যই করে, আমি এটা বিশ্বাস করি বাবা। আর যে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় তাকে কি আর বলা যায় বলো? সে তো সব বুঝতেই পেরেছে। তৌফিকের খুব গর্ব হয় মেয়ে তার মনের মতো। আর অরিট্টান, হ্যাঁ অরিট্টানের মতো কেউ তার মেয়েকে ভালোবাসতে পারবে না, কেউ না। এটা তিনি অরিট্টানকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝতে পেরেছে তিনি ভুল করেছেন। অরূপের আজ খুব অসহায় লাগছে নিজেকে। ভালোবাসলে তার দোষগুলোকেও আপন করে নিতে হয়, এটা সে জানে। তাই তো আজ আরো বেশি করে অনুশোচনা হচ্ছে। অসিনাতের হাতটা ধরলেই সে সারা জীবনের জন্য নিজের ভালোবাসা পেয়ে যেত, কিন্তু সে কি করছে? বাবার কথায় অসিনাতের এই বিপদের সময় তাকে ছেড়ে দিচ্ছে। না, সে এমনটা করবে না। সে অসিনাতকে ভালোবাসে, অরিট্টানও নেই। তৌফিক তাকে খুব পছন্দ করে। তাদের বিয়ে তিনি দিবে, তাকেও মেনে নিবে। সে বলবে, আজই বলবে সে অসিনাতের বিয়ে করতে চায়। নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে সে অসিনাতের বাড়িতে এসেছে। ও অসিনাতকে খুঁজে চলেছে। তার জানা আমাদের বিয়ে হয়নি। রিমনের সাথে কথা বলছে না, বেশ রেগে আছে সে। রিমির কানের কাছে সে ফিসফিস করে বলে, সরি। রিমি কানে নেয় না। শাড়ির আঁচল তুলে রান্নাঘরের দিকে যাচ্ছে সে। রিমন চারপাশে একবার ভালো করে তাকে রিমির কোমর জড়িয়ে বলল, অরিত্রাণকে খুঁজে পেয়েছি। ওদের মিল হবেই, ওরা তো একে অপরের জন্য সৃষ্টি। যেমন আমি আর তুমি, পাঁজরের সন্ধান পাঁজর করবেই। অরিট্রাণ মাঝ রাস্তায় বসে আছে। তাকে দেখে পথের ভিখারি মনে হচ্ছে। এলোমেলো ঢোলা শার্ট, কাটা হাত, এলোমেলো ভাবভঙ্গি, চোখের পানি আর পানি। সে কাঁদছে চিৎকার করে, কাটা হাত বাড়ি দিচ্ছে নিজের পিস ঠালা রাস্তার উপরে। সবুজ চোখ লাল হয়ে আছে, হাতের রক্ত বেশি, মারাত্মক দেখাচ্ছে তাকে। লোক জড়ো হয়েছে তাকে দেখে। অনেকেই বলছে পাগল হবে হয়তো। অনেকে চিনতে পেরে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। হরিটান ভেজা চোখে মিটমিট করে তাকায়। দূর থেকে দেখা যাচ্ছে কেউ এদিকে আসছে, দৌড়ে আসছে। পরনে লাল লেহেঙ্গা, এলোমেলো হয়ে দৌড়ে আসছে সে, অনেকটা উম্মাদের মতো। পড়েও গেছে কয়েকবার, আবার উঠে এদিকে আসছে। এক হাতে লেহেঙ্গার স্কার্ট ধরে পড়ে উঠছে না সে। লাল টকটকের সাজ, সম্পূর্ণ শরীর জুড়ে লাল, যেন সত্যি রক্তাক্ত হয়ে আছে মেয়েটা। চারপাশের হালকা আলোতেও তাকে অসাধারণ লাগছে। অপরূপা শব্দদয় এই মেয়ের জন্যই সৃষ্টি। অরিট্রাণ চোখ কসলায়, শোকে কাতর হৃদয় মুহূর্তে ছটফট করে ওঠে। হৃৎপিণ্ডের শব্দ বাড়ে পূর্বে থেকে বহু বহু গুণ। অরিট্রাণের সারা শরীর রোমাঞ্চিত হয়ে কেঁপে। ল্যাম্পপোস্টের আলোতে অরিট্রাণ দেখে লাল পরি দৌড়ে আসছে তার দিকে। বহু প্রতীক্ষিত এ প্রহর। আচ্ছা, ওয়াসিনাতের কি বিয়ে হয়ে গেছে?
অরিটান চমকে উঠে দাঁড়ায়, ভাবে তাহলে কেন আসছে, সিনেমার মতো বিদায় নিতে? অরিটান ফোঁস করে ওঠে। অসিনাথ দৌড়ের গতি বাড়ায়, খুব কাছে এসে জাপটে ধরে অরিটানকে, হামলে পড়ে বুকে। অরিটান চমকে তাকিয়ে থাকে। কিছু মুহূর্ত সে চুপ হয়ে থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তার। লম্বা চুল এলোমেলো হয়ে চোখের সামনে চলে আসে। অসিনাথ ভ্যা ভ্যা করে কাছে, চিৎকার করে কান্নার শব্দে অরিটান অবাক হয়। অসিনাথের লেহেঙ্গা কোমরের দিকে ঝুলে পড়ে। অরিটান দুহাতে খালি কোমর জড়িয়ে ধরে। অসিনাথ কেঁদে কেঁদে বলছে, আপনি এত খারাপ কেন? কেন এত খারাপ না হলে চলে না? অরিটান কথার মানে বোঝে না, সে জড়িয়ে নিতে ব্যস্ত। সে উম্মাতের মতো অসিনাথের চোখে মুখে চুমু খায়। বহুদিনের পরে দেখা, 6 মাস, যেন 6 বছরেরও বেশি অরিটানের কাছে। অসিনাথ কেঁদে লাল হয়ে আছে, লিপস্টিক লেগে আছে অরিটানের সাদা শার্টে। অসিনাথের শরীর কাঁপে। অরিটানের দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলে, আপনি এত শুকিয়ে গেছেন কেন? অরিটান হাসে, হাসির চোটে চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ে। অসিনাথ আবার বলে, আপনি কেন এত দেরি করে এলেন কেন? অরিটান অসিনাথের এলোমেলো ওড়নাটা পেছনে ঠেলে দিয়ে বলে, আগে বলো বিয়ে হয়ে গেছে কিনা। অসিনাথ অভিমানের সুরে বলে, ও, আপনি তাহলে বিয়ে হয়ে গেলে খুশি হতেন তাই তো? আপনি তো এটাই চান। আমাকে তো আর পছন্দ না, পুরাতন হয়ে গেছি তো তাই। অরিটান স্বস্তির নিঃশ্বাস নেয়। বিয়ে হয়নি। খুশিতে সে আবার শক্ত করে অসিনাথকে জড়িয়ে ধরে, একদম বুকের পাঁজরের সাথে মিশিয়ে নেয়। তারপর বলে, তুমি সবসময় সতেজ ফুলের মতো নতুন আমার কাছে। প্রতিবার নতুন হয়ে ফুটো আমার বুকে। পুরাতন হবে কেন বলো তো? অসিনাথ খামচে দিয়ে ধরে, কেঁদে অরিটানের শার্ট ভাসিয়ে দেয়। সেই সময় তৌফিক সাহেবের কণ্ঠ কানে আসে। অরিটান চমকে অসিনাথকে এক হাতে শক্ত করে ধরে পাশে দাঁড় করে। তৌফিক সাহেব যেন ছিনিয়ে নিতে এসেছে, আর অরিটান মরে যাবে তবুও তাকে দিবে না, এমনটাই দেখাচ্ছে তাকে। তৌফিক অসিনাথের হাতটা ধরে, অরিটান টেনে ধরে বলে, তৌফিক হাসলো, মেয়ের হাত অরিটানের হাতে দিয়ে বলল, আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার। আজ এই মুহূর্তে থেকে তুমি আমার মেয়ের প্রধান অভিভাবক। আশা করি আগলে রাখবে, আর আমি জানি তুমি এই ভালো রাখবে আমার মেয়েকে। অরিটান একটু অবাক হয়ে হেসে ফেললো, তারপর বলল, তাহলে শ্বশুর মশাই লাইনে এসেছেন, ভালো, আই লাইক ইট। আপনি বাসায় যান, কাজে ঠিক করেন, আমি আসছি। অনেক দিন জ্বালিয়েছেন, এবার সারা জীবন জ্বালাবো শ্বশুর বাবা। তৌফিক হাসলেন, মেয়ের মাথায় চুমু এঁকে সামনে হেঁটে যান। ঠিক তখনই অরূপ দৌড়ে আসে, হাত জোর করে বলে, সরি আঙ্কেল, আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমার উপরে আশাবাদী ছিলেন, আমি আপনার মেয়ের দায়িত্ব নেব, কিন্তু আমি ভুল করেছি। সব ভুলে যান, সরি। আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ আঙ্কেল, না করবেন না। আমি ভালো রাখবো আশুকে, আপনার মতোই ভালো রাখবো। বিশ্বাস করেন, ও ছোটবেলার প্রেম আমার। আমি ভুল করেছি বাবার কথা শুনে, আমি এখন নিজের ভুল শুধরে নিতে চাই, প্লিজ আঙ্কেল। হয়টান তীর্যক চোখে তাকায়। অরূপ আকুতি মিনতি করে। তৌফিক সাহেব চুপ করে শুনে। অসিনাথ অরিটানের শার্ট খামচে ধরে নিজের বাম হাতে। কয়েক সেকেন্ড চুপ থেকে তৌফিক সাহেব অরূপের হাত ধরে অসিনাথের সামনে নিয়ে আসেন। অভিজ্ঞ গলায় বলেন, তুমি দেরি করে ফেলেছ অরূপ। হ্যাঁ, পৃথিবীর সব বাবা চায় তার মেয়ের জীবনে এমন কেউ আসুক যে তার মেয়েকে তার মতোই যত্নে আর ভালোবাসায় গুছিয়ে রাখবে। আমিও তাই চাইতাম, তাই বরাবর আমার তোমাকে পছন্দ ছিল। অরূপ মাঝপথে থামিয়ে বলল, তাহলে কি এখন আর পছন্দের নই? না, কারণ এখন আমি চাই আর মেয়ের জীবনে এমন কেউ আসুক যে তাকে আমার চেয়ে ভালো রাখবে, ভালোবাসবে। তুমিও তো আমার মেয়েকে আমার মতোই ভালো রাখতে পারবে, কিন্তু অরিত্রাণ আমার মেয়েকে আমার চাইতেও ভালো রাখবে। আর ছোটবেলার প্রেম, শুনো অরূপ, মাঝে মাঝে কিছু ভালোবাসা বছরের পর বছরের ভালোবাসার চাইতে অধিক ভালোবাসাময় হয়ে ওঠে। তাই তো আমি বলতে পারছি 20 বছরের ভালোবাসার চাইতেও অরিত্রাণ আমার মেয়েকে বেশি ভালোবাসে। তাই আমার চোখে অরিত্রাণ বেস্ট আমার মেয়ের জন্য। অরূপ অসহায়ের মতো তাকিয়ে থাকে, আর প্লিজ আঙ্কেল করতে করতে তৌফিকের পেছনে পেছনে যায়। অরিটান সব দেখে, কিছুই বলে না। তার হাতের বাঁধন শক্ত, খুব শক্ত, এতটাই যে কেউ ছিনিয়ে নিতে পারবে না তার পরিচয়কে, কেউ না। তৌফিক সাহেবের ফোন বাজে। তিনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে ছেলের বাবা উত্তেজিত হয়ে বলে, তৌফিক সাহেব, সরি, আমাদের ছেলেকে মানে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় পালিয়েছে, তা না হলে কিডন্যাপ হয়েছে। তাই দুঃখিত, আপনার মেয়েকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে আসা হবে না। তৌফিক সাহেব ফোন পকেটে রেখে পেছনে ফিরে তাকায়। অরিটান চোখ টিপে হাসে। তৌফিক সাহেবও হাসে, বিড়বিড় করে বলে, অরিত্রাণ তুমি বদলাবে না। অরিটান যেন শুনতে পায়, চিৎকার করে গলা উঁচিয়ে বলে, না শ্বশুর বাবা, অরিত্রাণ খান অরিত্রাণ খানি, তাকে পরিবর্তন করা যাবে না। আর সেটা যদি হয় পরিযার বিষয়ে, তবে তো প্রশ্নেই ওঠে না।
তৌফিক সাহেব কথা বাড়ায় না। এই ছেলে তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে, আর পাগলদের সাথে পেরে ওঠা যায় না, কিছুতেই না। প্রকৃত ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ হয় না, যুদ্ধে চিত্ত দূরে থাক। অনেক মানুষ রাস্তায় ভিড় জমিয়েছে। অসেনাথ রাগ করেছে অরিটনের উপর, তাই অভিমানী কণ্ঠে বলে, আপনি কেন এমন করলেন? আপনি জানেন আমার কত কত কষ্ট হয়েছে। অরিটন সহজ গলায় বলে। সব কষ্ট পুষিয়ে দেবো আমার পরিজা। অসেনাথ মুখ ঘুরিয়ে বলে, না, লাগবে না। অসেনাথ অরিটনের বাঁধন ছুটিয়ে সামনে হাঁটে। অরিটন পেছন পেছন হাঁটে, চেঁচিয়ে বলে, আমার মতো মানুষ কিন্তু দুটি নেই, তুমিও কিন্তু দ্বিতীয় খুঁজে পাবে না। অসেনাথ রাগে চোখে পেছনে তাকিয়ে বলে। লাগবে না। অরিটন আবার চিৎকার করে বলে। আমার মতো প্রেমিক পাবে না পরিজা, ভেবে দেখো। অসেনাথ জবাবে বলে, লাগবে না আমার আপনার মতো প্রেমিক। আমার মতো ভয়ঙ্কর ভালোবাসার মানুষ পাবে না কিন্তু আর। অসেনাথ থামে, কয়েক মুহূর্ত চুপ থেকে পেছনে ফিরে বলে, লাগবে না, লাগবে না। আমার মতো ভয়ঙ্কর ভালো তোমাকে আর কেউ বাসতে পারবে না পরিজা। তাও লাগবে না। অরিটন দ্রুত হেঁটে সামনে আসে। অসেনাথ পা চালানো বন্ধ করে। অরিটন চোখে চোখ রেখে বলে, আমার মতো ভালো কাউকে বাসতে পারবে না পরিজা, আর আমার মতো জীবন সঙ্গী মিলবে না আর। তোমার বাবার মতো আর পরিবর্তন হবে না। আমার মতো বুকে আগলে ভালো তোমাকে আর কেউ বাসবে না। সারা জাহানেও কাউকে আমার মতো পাবে না। অসেনাথ তাকিয়ে থাকে। অরিটন দৌড়ে পেছনে যায়, কি যেন নিয়ে আসে। অসেনাথের বাম হাতে বইটা দেয়, পুরনো বই, সেই বই, বাবলি। অরিটন জোড়া লাগিয়েছে, সেই ফোন। অসেনাথ মুগ্ধ চোখে তাকায়। এগুলো অরিটনের কাছে ছিল এত যত্নে। অরিটনের হাতে শুকনো সাদা গোলাপ, প্রথম দিনের সেই গোলাপ যে অরিটন মনের অজান্তে কিনেছে। শুকিয়ে কালো হয়েছে ফুল, কিন্তু অনুভূতি একই। হাঁটু ভেঙে বসে অরিটন। অসেনাথের দিকে ফুল এগিয়ে দিয়ে বলে, ভালোবাসা শব্দটার অর্থ আমি আজও খুঁজে পাইনি। আসলে এই কয়েক শব্দের ভালোবাসাকে কখনো পাত্তাই দেইনি আমি। বরাবর একটা শব্দের নজরেই দেখেছি। এর গভীরতা বলতে কিছু আছে তা জানা তো দূর, এটা নিয়ে 2 মিনিটের চিন্তা করার সময়ও ছিল না আমার। এই শব্দদ্বয়কে উপেক্ষা করে চলাই আমার কাজ ছিল। কি আশ্চর্য, আজ ভালোবাসার আগুনে জ্বলছি আমি। নেশা তো অনেক করেছি, রাতে করলে সকালেই সেই নেশা শেষ। কিন্তু ভালোবাসা যে একটা ভয়ঙ্কর নেশা, এত নেশার মাঝেও আমি বুঝতে পারিনি। আজ বুঝি আমি ভয়ঙ্কর প্রেমে আক্রান্ত পরিজা। আমি তোমার চোখে নিজের সর্বনাশ দেখেছি। আমি ভালোবাসায় মরেছি, আমি প্রেমে মরেছি, আর অনন্তকাল আমি প্রেমে পড়তে চাই। আমি এত 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 প্রেমে পড়তে চাই যে প্রেম এক আকাশ সমান হবে। আমি তোমার প্রেমে পড়তে চাই পরিজা। সকাল দুপুর রাত ভোর আবার সকাল আমি তোমার প্রেমে ডুবতে চাই। এত প্রেম ঢালতে চাই যে তুমিও হাঁপিয়ে উঠবে। আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে চাই। এক আকাশ সমান ভালোবাসায় ভরিয়ে তুলতে চাই তোমার জীবন। নিজেকে তোমার নীলাভ চোখে ডুবিয়ে মারতে চাই। অসেনাথের চোখে পানি, সে কাঁদছে। খুশিতে নাকি কষ্টে তা ধরতে পারছে না অরিটন। কাপা গলায় অসেনাথ বলে, প্রেমে একটা আগুন আছে জানেন, সে আগুনে জ্বলতে হয়, পুড়তে হয়। যেমন লোহা পুড়িয়ে খাঁটি করা হয়, স্বর্ণ জ্বালিয়ে গয়না তৈরি করা হয়, ঠিক প্রেমে জ্বলে টিকে থাকতে পারাই ভালোবাসা। ভালোবাসা কঠিন অনেক, তার চাইতেও বেশি কঠিন জীবন সঙ্গীকে ভালোবাসা। অরিটন হাসল। মেঘ গর্জন করে ওঠে। আকাশ ভর্তি মেঘ জমেছে, বৃষ্টি নামবে। চারপাশ কালো হয়ে আছে। অরিটন বলে, আমি জ্বলতে চাই, পুড়তে চাই, তবুও তোমাকেই ভালোবাসতে চাই, শত রূপে জীবন সঙ্গী হিসেবে। আমি তোমার নীল চোখে চোখ ডুবিয়ে বাঁচতে চাই নতুন রূপে। তুমি আমার জীবনের নতুন সূর্য, তোমার তেজেই আমি এখন ভাসি। হবে কি আমার জীবন সঙ্গী? আমার এক আকাশ ভালোবাসায় ভাসবে, উজাড় করে উড়িয়ে দেবে নিজের হৃৎপিণ্ডের শব্দদয়কে। তুমি কি আমার হবে পরিজা? অসেনাথ ডান হাতে ফুল নেয়, খুব কাঁপছে হাত। অরিটন নিজের হাত বাড়িয়ে দেয় অসেনাথের হাতের পিঠের নেছে। অসেনাথ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অরিটন হাসে। চারপাশের লোক জমেছে অনেক। অরিটন সবাইকে উপেক্ষা করে কোলে তুলে নেয় অসেনাথকে। অসেনাথ চমকায়, চেঁচিয়ে বলে, কি করছেন? সবাই দেখছে। অরিটন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, দেখুক, আমার কি, আই ডোন্ট কেয়ার। আমার সব কেয়ার জুড়ে শুধু পরিজা, আমার পরিজা। অসেনাথ অরিটনের গলা জড়িয়ে পিঠে হাত রাখে, নিজের ডান হাত দেখিয়ে বলে, আমি কিন্তু ডান হাত জ্বালাতে পারি না রুডি সাহেব। অরিটন ঝুঁকিয়ে অসেনাথের হাতে চুমু খায়, বলে, আমার তো 2 হাতই চলে। আমি তোমাকে খাইয়ে দিব, সব কাজে নিজের 2 হাত দিব। আমার হাতের প্রয়োজন নেই পরিজা, আমি একাই আমার পরিজার জন্য 100। অসেনাথ হাসে। অরিটন অসেনাথের কপাল জুড়ে চুমু খায়। রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে অরিটন। অসেনাথ মুগ্ধ চোখে চেয়ে থাকে। কিছুদূর হেঁটে অরিটন থামে, বলে,
বাম হাতটা আমার ঠোঁটের উপরে রাখো তো। অসেনাথ ভারী অবাক হয়ে বলল। কেন? আরে রাখো না প্লিজ। অসেনাথ হাত রাখে অরিটানের ঠোঁটের উপরে। অরিটান অসেনাথের ঠোঁটের উপরে সে হাত রেখে চুমু আঁকে। অসেনাথের শরীর শিরশির করে কেঁপে ওঠে। অদ্ভুত অনুভূতিতে শরীরের রঞ্জে রঞ্জে রক্তের প্রবাহ বাড়ে। অরিটানের হৃৎপিণ্ডের শব্দ কানে আসে তার। বৃষ্টি ঝুপ করে নামে, শরীর ভিজিয়ে দেয়। এত বৃষ্টি! হঠাৎ এসে হানা দেয় শহর জুড়ে। সবাই ছুটে ছুটে পালায়। অরিটান রাস্তা দখল করে হাঁটে। তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। দুজনেই ভিজছে। ভালোবাসা আজ বৃষ্টির রাতে মুখেছে। অরিটান বৃষ্টিতে নিজের ভালোবাসা মিশিয়ে নতুন জীবনের সূচনা করছে। এগিয়ে যাচ্ছে নিজের পরিচয়কে নিজের করার দিকে। আজ থেকে নতুন পথ চলা। হয়তো বহু বাধা আসবে জীবনে, কিন্তু ভালোবাসা একই থাকবে। ভালোবাসায় ভাসবে তারা, হাতটা ধরবে শক্ত করে। এটাই ভালোবাসার নতুন পথ চলা। অসেনাথ ভিজে চুপ চুপ। অরিটানের মুখের পানি গড়িয়ে পড়ছে তার মুখে। অরিটান থামে, অসেনাথের দিকে তাকিয়ে বলে, হিটলার শ্বশুর বাবা অনেক জ্বালিয়েছে, তাই আমি ভাবছি টুকটুককে দিয়ে ওনাকে খুব করে জ্বালাবো। ভালো আইডিয়া না? অসেনাথ অনেক ভেবে বলে। এই টুকটুককে? অরিটান ঠোঁট মেলে হাসে। অসেনাথের চোখে বৃষ্টির পানি পড়ে, তাই সে চোখ মিটমিট করে তাকিয়ে আছে। ভুরু কুচকে বলে, এত হাসছেন কেন? আর টুকটুককে বলবেন? অরিটান শব্দ করে হেসে বলে। আমার মেয়ে টুকটুক। অসেনাথ অবাক হয়ে তাকিয়ে থাকে। বিয়েই হলো না এখনো মেয়ে? অরিটান অসেনাথকে আরও একটু বিভ্রান্ত করে কপালে চুমু খায়। অসেনাথ হা করে তাকিয়ে থাকে। অরিটান বেশ খুশি মনে হাঁটে। কিছুটা থেমে আবার বলে, আমি তোমাকেই বেশি ভালোবাসবো, চিন্তা করো না পরিজা। তুমি আমার ভালোবাসা, আমার টুকটুকের আম্মি। অরিটান আবার চুমু খাই গেলে। অসেনাথ চোখ মুখ কুচকে নেয়, আবার হাসে। অরিটান বিড়বিড় করে তার প্ল্যান বলে। সব প্ল্যান জুড়ে হিটলার শ্বশুরকে জ্বালানোর পদ্ধতি ঘুরছে, আর একটু পরপর অসেনাথের কপালে চুমু পড়ছে। ভালোবাসা এটাই। ভালোবাসা মানুষের প্রিয় মানুষগুলোকে ভালোবাসাও ভালোবাসার মধ্যে একটা অংশ। অরিটান সব ভালোবাসা এগিয়ে, এটাই তাদের নতুন ভালোবাসার শুরু। বাকি পথ শুধু ভালোবাসার সাথে জীবনের রেখা আঁকা হবে। হাসি থাকবে, কান্না থাকবে, খুনসুটি থাকবে, আর থাকবে ভালোবাসা।